নমস্কার দর্শক বন্ধু। মে জুন মাসে শেয়ার বাজারের পতনের পর বাজার কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। এই ভিডিওতে আমরা জেনে নেব যে 2022-এর বাকি সময়টা মানে ডিসেম্বর অবধি কেমন কাটবে শেয়ার বাজার, কোন সেগমেন্ট কোন জাতীয় শেয়ার ভালো পারফর্ম করতে পারে, এবং ভিডিওর শেষের দিকে আমরা এটা দেখাবো যে সেই সেগমেন্ট থেকে কিভাবে আপনি শেয়ার সিলেক্ট করতে পারেন। ডিরেক্ট স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে কিন্তু আমি দেখাবো। আমার নাম প্রসেনজিৎ পাল এবং আমার লেখা বই হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড আর্ন কনসিস্টেন্টলি ইন দ্য স্টক মার্কেট অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার। ভারতীয় অথরদের লেখা বইগুলির মধ্যে সেটি কিন্তু আজও হাইয়েস্ট রেটেড বুক, এবং বইটির ইংলিশ, বেঙ্গলি, হিন্দি এবং মারাঠি ভার্সান কিন্তু অ্যামাজন ইন্ডিয়া পাওয়া যাচ্ছে। আপনি যদি বাংলা ভার্সানে ইন্টারেস্টেড হন, সিম্পলি প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস লিখে সার্চ করুন, অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন। কেনার সময় সেলারের নেম পল অ্যাসেট দেখে নেবেন, যাতে করে আপনি অরিজিনাল এবং লেটেস্ট ভার্সন বুকটি পেতে পারেন। প্রথমেই জানবো যে শেয়ার বাজার বা ওভারঅল ইকোনমির হেডউইন্ড মানে প্রতিকূলতা এই মোমেন্টে কি কি আছে। প্রথম জিনিস যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো ইনফ্লেশন, যেটা হয়তো আপনিও টের পাচ্ছেন। খেয়াল করে দেখবেন বিগত 6-7 মাসে বা আজও নিত্য যে জিনিসপত্রের দাম মানে খাবারের জিনিস, পেট্রোল ডিজেল তো ছেড়েই দিন বা গ্যাসের দাম তো ছেড়েই দিন, যে খাবারের যেমন ধরুন চালের দাম বা এই আটা ময়দা বা তেল, এই সমস্ত অনেক জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যেটাকে আমরা সহজ কথায় বলি ইনফ্লেশন। মজার ব্যাপার, ভারতবর্ষে আপনি যে দাম বাড়াটা দেখছেন, ভারতবর্ষে কিন্তু মানে অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষে স্টিল কম। আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর দিকে তাকান, মানে ইউরোপিয়ান কান্ট্রিজ তো অনেক ডেভেলপড কান্ট্রি, সেই সমস্ত কান্ট্রিতেও কিন্তু ইনফ্লেশন মানে জিনিসপত্রের দাম অনেক বেশি হারে বেড়ে গেছে। খালি ইউরোপিয়ান কান্ট্রিজে নয়, আমরা সকলেই জানি যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশ তো পুরো দেউলিয়া হয়ে গেছে জিনিসপত্রের দাম এতটাই বেড়ে যাওয়াতে। বাংলাদেশ, পাকিস্তানের অবস্থাও তো খুবই খারাপ। মানে এটা আপনাকে বোঝাতে চাইছি যে খালি ভারতবর্ষ নয়, এই ইনফ্লেশন এই জিনিসটি কিন্তু 2022 সাল থেকে একটি গ্লোবাল মানে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং ভারতে যে রেটে জিনিসপত্রের দাম বেড়েছে, ইউরোপের কান্ট্রি মানে ইউরোপের দেশগুলোতে কিন্তু তার থেকেও বেশি বেড়েছে। কারণটা খুব সিম্পল, সেটা হলো রাশিয়া ইউক্রেন ওয়ার। মনে রাখতে হবে এই যে যুদ্ধ রাশিয়া আর ইউক্রেনের মধ্যে, অ্যাকচুয়ালি কিন্তু রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ না, ব্যাপারটা হয়ে গেছে যে একদিকে রাশিয়া আরেকদিকে ইউরোপ আর আমেরিকা। কেন এই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের জন্য জিনিসপত্রের দাম এত সারা পৃথিবীতে এত দিন ধরে বেড়ে চলছে? দেখুন, যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন অবভিয়াসলি ইউক্রেনকে ইউরোপিয়ান কান্ট্রিজ এবং আমেরিকা সাপোর্ট করে। আমেরিকা এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজ কি করে, রাশিয়ার ওপর ফিনান্সিয়াল স্যাংশন দিয়ে দেয়। মানে রাশিয়াকে সুইফট নেটওয়ার্ক সিস্টেম থেকে আলাদা করে দেওয়া হয়। ম্যাক্সিমাম আমেরিকান কোম্পানিজ যেমন এই ম্যাকডোনাল্ড বলুন বা আরও যে সমস্ত সাবওয়ে টাবওয়ে যে আমেরিকান কোম্পানি, আমেরিকান বিজনেস, তারা রাশিয়া থেকে ব্যবসা বন্ধ করে দেয়। তারা মানে রাশিয়ার সঙ্গে বিজনেস মানে ইম্পোর্ট এক্সপোর্ট না করে। তো আমেরিকা ভেবেছিল যে রাশিয়াকে এই করে পানিশ করলে যে রাশিয়া হয়তো যুদ্ধটা থামিয়ে দিতে পারে। বাট হয়েছে ঠিক উল্টো জিনিসটা। যখন আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিজ রাশিয়ার সঙ্গে বিজনেস বন্ধ করে দেয়, রাশিয়ায় যে সমস্ত কোম্পানিগুলো আমেরিকান কোম্পানি ছিল তারা যখন বেরিয়ে যায়, রাশিয়াও কিন্তু রেসিপ্রোকাল মানে রাশিয়াও স্যাংশন করে দেয় যে ইউরোপিয়ান কান্ট্রিজগুলো বা আমেরিকাকে। এবার মজার ব্যাপার, রাশিয়ার কাছে সবথেকে বড় হাতিয়ার হলো তারা কিন্তু সবথেকে বড় ন্যাচারাল গ্যাস সাপ্লাইয়ার, যেটা গ্যাস আমরা যে বলি আজকাল মানে দৈনন্দিন জীবনের সমস্ত কিছুতে কিন্তু গ্যাসের খুবই ব্যবহার। এবং ইউরোপিয়ান দেশগুলো কিন্তু রাশিয়া থেকে সবথেকে বেশি পরিমাণে গ্যাস কেনে, পেট্রোল ডিজেলও কেনে মানে ফুয়েলও কেনে, তার থেকেও কিন্তু গ্যাসের ওপর ইউরোপিয়ান কান্ট্রিজগুলো কিন্তু রাশিয়ার ওপর খুবই ডিপেন্ডেন্ট। তো রাশিয়া যখন ইউরোপিয়ান কান্ট্রিজগুলোকে গ্যাসের সাপ্লাই কমিয়ে দিল, তখন অটোমেটিক গ্যাসের দাম প্রচুর বাড়তে থাকলো, সারা পৃথিবীতে ফুয়েল প্রাইস বাড়তে থাকে। শুধু তাই নয়, রাশিয়া ইউক্রেন এই দেশগুলো কিন্তু হুইট বা গম এবং সানফ্লাওয়ার অয়েল, আমরা যেগুলো এডিবল অয়েল বলে হিসেবে জানি, সেগুলোর কিন্তু একটি বড় এক্সপোর্ট। তো যখনই এই রাশিয়া আর ইউক্রেন থেকে গমের মানে এক্সপোর্ট বা গম সারা পৃথিবীতে ছড়ানো কম হয়ে গেল, সানফ্লাওয়ার অয়েল যখন কমে গেল, তখন কিন্তু অটোমেটিক্যালি সারা পৃথিবীতে জিনিসপত্রের দাম বাড়তে থাকলো। এবং মজার ব্যাপার, সবথেকে বেশি অ্যাফেক্টেড হলো কিন্তু ইউরোপ। সেই কারণেই এখন দেখবেন যত দিন গেছে ইউরোপ আমেরিকাও তারা অনেকটা সাইলেন্ট হয়ে গেছে। রাশিয়ার সে যুদ্ধে রাশিয়াকে আগের মতো ফিনান্সিয়াল স্যাংশন কিন্তু আর দিচ্ছে না। তারাও বুঝে গেছে যে রাশিয়ার সঙ্গে মানে এই যুদ্ধে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি হয়ে থাকে সেটা কিন্তু হয়েছে ইউরোপ। যাই হোক, এটা তো গেল যে কেন জিনিসপত্রের দাম বাড়লো, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কেন একটা সুদূর প্রয়াসী মানে একটা হিউজ ইম্প্যাক্ট ফেলছে।
তো এবার যেটা হয় ইনফ্লেশনের সঙ্গে সঙ্গে মানে যে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সমস্ত জিনিসপত্রের যখন দাম বাড়ছে তার সঙ্গে সঙ্গে যেটা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্টারেস্ট রেট যেটা রেপো রেট সেটা বাড়িয়ে দেয়। আপনাদের যদি ইএমআই থাকে আপনারা খেয়াল করে দেখবেন ব্যাংক কিন্তু আপনার রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছে, বা আপনি ব্যাংকে খবর নিয়ে দেখবেন 1 বছর আগে যে রেটে আপনি লোন পাচ্ছিলেন এখন কিন্তু তার থেকে অনেক বেশি রেটে আপনাকে লোন নিতে হবে। এর মানেটা কি দেখুন, এরও প্রভাব যে পার্সোনাল মানে ইন্ডিভিজুয়ালের থেকেও কোম্পানিগুলোর ওপর অনেক বেশি, কারণ মোটামুটি সমস্ত কোম্পানি অনেক কোম্পানি কিন্তু অনেক রকম লোন নিয়ে তারা তাদের এক্সপানশন বলুন নতুন মেশিনারি কেনা বলুন লোন নিয়ে থাকে। তো ধরুন কোনো একটি কোম্পানির 100 কোটি টাকা লোন রয়েছে, তো আগের বছর যখন ইন্টারেস্ট রেট কম ছিল তখন 100 কোটি টাকা লোনের জন্য হয়তো প্রত্যেক মাসে তাদেরকে ধরে নিন এমনি একটা কথার কথা বলছি 1 কোটি কি 2 কোটি করে হয়তো ব্যাংকে শোধ করতে হয়। তো এখন যে ইন্টারেস্ট রেটটা বেড়ে গেল সেই ইন্টারেস্ট সেই যে শোধ করার পরিমাণ সেই জিনিসটাই কিন্তু বেড়ে যাবে, কারণ এই সমস্ত কোম্পানিদের ওয়ার্কিং ক্যাপিটাল লোন থাকে, মানে সমস্ত যে ইন্টারেস্ট কস্ট যেই বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে তাদের প্রফিট কিন্তু কমে যাবে, কারণ আমরা সকলে জানি যে ইনকাম মাইনাস এক্সপেন্স ইকুয়াল টু প্রফিট। তো ধরে নিন ইনকাম সমান আগের বছর 100 টাকা কোনো কোম্পানি উপার্জন করলো, এবছরও 100 টাকা উপার্জন করলো। আগের বছর ইন্টারেস্ট বাবদ হয়তো 10 টাকা খরচ হচ্ছিল, এবছর সেটা হয়ে গেল 12 টাকা। তো এই যে খরচা বেড়ে গেল তার জন্যই কিন্তু সেই কোম্পানির প্রফিট কমে গেল। তো এই যে মেন দুটো কারণ যে ইনফ্লেশন সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে যখনই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাধ্য হচ্ছে যে ইন্টারেস্ট রেট বাড়িয়ে তুলতে। তো এই দুটোর মিলিত প্রভাবে কিন্তু কিন্তু শেয়ার মার্কেটের সব থেকে বড় নেগেটিভ। তার সঙ্গে আপনি অ্যাড করুন যে রুপি ডেপ্রিসিয়েশন, মানে এখন আপনি দেখবেন যে এই ইন্ডিয়ান রুপির ভ্যালু ডলারের সাপেক্ষে কিন্তু 80 টাকা পর্যন্ত পৌঁছে গেছে, যেটা কিনা আগের বছর 73-74 ছিল। মজার ব্যাপার এইটাই যে ইউরোপিয়ান কারেন্সি যেটা ইউরো, সেই ইউরো কিন্তু আরও বেশি অ্যাফেক্টেড হয়েছে। মানে আপনি যদি উল্টোটা করেন যে ইউরো থেকে আইএনআরে যদি যান, মানে আগে আপনাকে 1 ইউরো সমান হয়তো 85, 86, 87 এইরকম আইএনআর ছিল, আজকে সেই 1 ইউরো সমান কিন্তু 80 আইএনআর। মানে ওভারঅল অ্যাকচুয়ালি যেটা হয়েছে এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপিয়ান কান্ট্রি, সব থেকে বেশি ইনফ্লেশন, সব থেকে বেশি কারেন্সি উইকনেস সমস্ত কিন্তু হয়েছে ইউরোপ। তার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর অন্যান্য দেশ তো হয়েইছে। আমেরিকা অনেক লেস এফেক্টেড, কারণ আলটিমেটলি ডলার কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই স্ট্রং রয়েছে। আর এই সমস্ত ছোটোখাটো কান্ট্রি শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ এরা কিন্তু আরও বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। তো যাই হোক, এই হলো ওভারঅল ব্যাপার, মানে ওভারঅল শেয়ার মার্কেটের যে জিনিসগুলো নেগেটিভ যার জন্য শেয়ার বাজার এখন এতদিন পড়েছিল এবং এখনও কিন্তু এই নেগেটিভগুলো সম্পূর্ণভাবে যায়নি। এখন আমরা দেখলাম শেয়ার বাজারের র্যালি। তাহলে আগামী দিনে কি হতে চলেছে? দেখুন, আগামী দিনে এই যে শেয়ার মার্কেটে আমরা যে লাস্ট 1 মান্থ যে র্যালি দেখলাম, আমার মন বলছে না যে আগামী দিনে আগামী 6 মাসেও কিন্তু শেয়ার বাজার এই একই রকমভাবে তেজিতে বাড়বে। মনে রাখবেন, কোনো রকম ভয় দেখানোর জন্য ভিডিও না, যেটা মানে লজিক যেটা বলছে সেইটা নিয়েই প্রেডিকশন বা সেইটা নিয়েই সমস্ত কিছু, মানে ওভারঅল মার্কেট সিচুয়েশন বা ওভারঅল ম্যাক্রো যা রয়েছে তাতে করে কিন্তু মার্কেট আবার কারেকশানের চান্স রয়েছে। এবং আমরা আগেও বলেছি 2022 সাল, এই সালে কিন্তু শেয়ার বাজার থেকে আপনি তেমন কিছু রিটার্ন এক্সপেক্ট করবেন না। কিন্তু এই বছর খুব ভালো ভালো শেয়ারে টাইম বুঝে মানে ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করার জন্য দারুণ সময়, যাতে করে আপনি 2023-24-এ বেশ ভালো মতো অর্থ উপার্জন করতে পারবেন। তো প্রথমত মনে রাখবেন যে এই যে স্মুথ র্যালি, যে হারে মার্কেট মানে জুলাইয়ের লাস্টের দিক থেকে আগস্টের সেকেন্ড উইক অবধি যে স্মুথ র্যালি চলেছে, আমার মনে হয় না সেই র্যালি আগামী মানে পুরো বছরটা সেই একইভাবে র্যালি চলবে। মার্কেটে কারেকশান কিন্তু আবার আসবে এবং সেই কারেকশানে আপনাকে ভালো শেয়ার বেছে ইনভেস্ট করার জন্য ইউটিলাইজ করতে হবে। কোনো রকম ভয় পেলে চলবে না যে দাম পড়ে গেল কি করব অ্যান্ড অল। এবার আমরা চলুন বলি যে এত তো সেগমেন্ট আছে শেয়ার বাজারে, অবভিয়াসলি এফএমসিজি, ফার্মা থেকে শুরু করে অটো থেকে শুরু করে মেটাল নানান রকম আছে। তো তার মধ্যে কোন সেগমেন্ট আগামী দিনে ভালো পারফর্ম করতে পারে? সেখানে আমি বলবো যে অটো সেগমেন্টের কথা যদি আমি বলি, এটাই কি হয়েছিল 2021 সালে গ্লোবাল সেমিকন্ডাক্টর শর্টেজের জন্য ওভারঅল অটো ইন্ডাস্ট্রি অনেকটা কিন্তু ডাউন হয়ে গেছিলো। সেমিকন্ডাক্টর শর্টেজের জন্য অটো ইন্ডাস্ট্রির কী প্রবলেম দেখুন,
সেমিকন্ডাক্টর এমন একটি জিনিস যেটা আজকাল আমাদের প্রত্যেকটা জিনিস, মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে ইনফ্যাক্ট অটো মানে যে সমস্ত গাড়িতেও সেমিকন্ডাক্টর ইউজেস হয়। মানে গাড়ির ধরুন যে মিউজিক সিস্টেম হলো, এবং আজকাল সব কানেক্টেড কার হয়েছে। কানেক্টেড কার মানে গাড়ির মধ্যে ইনবিল্ট ন্যাভিগেশন, গাড়ির সঙ্গে স্মার্টফোন কানেক্টিভিটি। তো এই সমস্ত কিছুর জন্য সেমিকন্ডাক্টর খুব ছোট্ট জিনিস, কিন্তু একটি খুব মূল্যবান জিনিস একটি গাড়ির ওভারঅল ম্যানুফ্যাকচারিংয়ে। তো আগের বছর 2021 সালে এই সেমিকন্ডাক্টর শর্টেজের ফলে ম্যাক্সিমাম বড় বড় গাড়ি কোম্পানির প্রোডাকশান কমিয়ে দিতে হয়েছিল। এখন সেই সেমিকন্ডাক্টর শর্টেজটা মোটামুটি ব্যালেন্স হয়েছে, মানে এখন আর সেমিকন্ডাক্টর শর্টেজ অতটা বড় ইস্যু না। তবে হ্যাঁ, আরও একটা প্রবলেম যেটা আসছে সেটা হচ্ছে রিসেন্ট চায়নার সঙ্গে তাইওয়ান, কারণ মনে রাখবেন তাইওয়ান হচ্ছে পৃথিবীর লার্জেস্ট সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচার। রিসেন্ট চায়নার সঙ্গে তাইওয়ানের কিছু টেনশন হয়েছে, সেটা আলাদা টপিক। তো সেই কারণে যদি সেই টেনশন থেকে এসকেলেট হয়ে যদি যুদ্ধ যেতে পারে, মানে যদি যুদ্ধ হয়, দেন কিন্তু তখন আবার এই সেমিকন্ডাক্টর যে ইয়েটা বললাম সেটা আবার শর্টেজ দেখা দিতে পারে। যাই হোক, সেটা তো ফিউচার প্রবাবিলিটি, সেটা মানে নাও হতে পারে, না হওয়ার চান্সই বেশি। তো এখন ওভারঅল যেহেতু সেমিকন্ডাক্টর মানে যে ইস্যুস, যে সেমিকন্ডাক্টর শর্টেজ ইস্যুটা যে রিজলভ হয়েছে, রিসেন্ট মান্থসগুলোতে অটো সেল কিন্তু অনেকটা বেড়েছে। আগের বছর এমনও হয়েছে যে প্রচুর মানুষ গাড়ি বুক করেছিল, বাট কোম্পানিগুলো ডেলিভারি দিতে অনেক দেরি করেছে। এখন কিন্তু আস্তে আস্তে সেই ভালো ডেলিভারি হচ্ছে। তো এবার এই অটো সেগমেন্ট যদি আমি বলি, অটো সেগমেন্টের মধ্যে যে কোন কোম্পানিতে আপনি চুজ করে নেবেন, এর জন্য দেখুন অটো সেগমেন্টে প্রথমে যে বড় বড় যে অটো কোম্পানি, মারুতি সুজুকি বলুন, টাটা, মাহিন্দ্রা, এগুলো রয়েছে। তো মোর দ্যান অটো কোম্পানিজ আই প্রেফার অটো অ্যান্সিলারি। কেন? কারণ অটো সেগমেন্ট ওভারঅল যে আপনি জানেন না, যে আমি হয়তো বললাম যে গাড়ি বিক্রি বাড়বে, তো এবার গাড়ি বিক্রি বাড়বে মানে আমি জানি না এর মধ্যে মারুতির গাড়ি বেশি বিক্রি হবে না হুন্ডাইয়ের গাড়ি, না টাটার গাড়ি, না মাহিন্দ্রার গাড়ি। কিন্তু ওভারঅল যদি গাড়ি বিক্রি বাড়ে, একটা জিনিস শিওর, যে সেই গাড়ির যে পার্টস সাপ্লাই করে, যে ধরুন গিয়ার বানাচ্ছে, যে ধরুন গাড়ির কোনো সিট বানাচ্ছে, যে ধরুন বিয়ারিং বানাচ্ছে, মানে যারা পার্টস যারা সাপ্লাই করে, সেই সাপ্লাইয়ারদের কিন্তু মানে ওভারঅল রেভিনিউ বাড়বেই বাড়বে, তাই তো? কারণ যারা পার্টস সাপ্লাই করে, ধরুন যারা বিয়ারিং সাপ্লাই করে, তারা কিন্তু খালি মারুতিকে করছে না, মারুতিকেও করছে, হুন্ডাইকেও করছে, মাহিন্দ্রাকেও করছে। তো যাদেরই সেল বাড়ুক না কেন, তারা কিন্তু বেনিফিটেড হবে। তার মানে যেই গাড়িরই বিক্রি বেশি হোক না কেন, যেই কোম্পানিরই গাড়ির বিক্রি বেশি হোক, অটো অ্যান্সিলারি যে অটো পার্টস, সেই সেগমেন্ট কিন্তু যথেষ্ট প্রফিটেবল হবে। তো চলুন এবার আমরা স্ক্রিনে দেখিনি এই যে অটো অ্যান্সিলারি যে সেগমেন্ট, তার মধ্যে থেকে আপনি কিভাবে কি শেয়ার চুজ করতে পারেন বা কি প্রসেসে আপনি এগোবেন। ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আপনি ভিজিট করুন টিকারটিপ ওয়েবসাইট, বা টিকারটিপ অ্যাপও আপনি ইউজ করতে পারেন। সেখান থেকে এবার আপনি ক্লিক করুন স্টক স্ক্রিনার। তো স্টক স্ক্রিনারে আপনি ক্লিক করে আপনি চলুন, আমার এগুলো করা ছিল, আমি এগুলো রিসেট করে দিচ্ছি। এই যে স্টক স্ক্রিনার, এবার এখান থেকে দেখুন স্টক ইউনিভার্স, কিছু করব না আমি। দেন সেক্টর, এই সেক্টরে একটা খুব মানে ভালো জিনিস আছে, আপনি টাইপ করুন অটো, দেখুন অটো আসলে চলে গেল অটো পার্টস। তো আপনি এইটা সিলেক্ট করুন অটো পার্টস। যেই সিলেক্ট করলেন দেখুন 107খানা কোম্পানি, মানে অটো কম্পোনেন্ট যারা যারা বানায় 107টা কোম্পানি কিন্তু চলে এলো। এছাড়াও আপনি এগুলোকে মানে এখান থেকে দেখুন টায়ার, এইসব জিনিসও সিলেক্ট করতে পারেন। এবার আমার তাহলে সেগমেন্ট সিলেক্ট হয়ে গেল। এবার আমি মার্কেট ক্যাপিটালাইজেশন সিলেক্ট করলাম, ধরুন আমি দিলাম যে 1000 crore বেশি কোম্পানিগুলো, মানে একেবারে যারা ছোট কোম্পানি তাদেরকে আমি সিলেক্ট করছি না, কারণ একেবারে ছোট কোম্পানির অ্যানালিসিস কিন্তু অনেকটা কঠিন। যেই আমি এটা করলাম দেখুন মাত্র 40টা কোম্পানি এলো। এবার আমি এখানে রিটার্ন অন ইকুইটি একটু ফিল্টার করছি। রিটার্ন অন ইকুইটিতে ফিল্টার করি আমি সেই সমস্ত কোম্পানি নিই যাদের ধরুন রিটার্ন অন ইকুইটি 12 বেশি, 12 থেকে ওভারঅল আমি যা কিছু রাখতেই পারি। তো এই যেই ফিল্টারটা হয়ে গেল, এবার দেখুন আমার কাছে 17টা কোম্পানির লিস্ট চলে এলো। তো এবার এই 17টা কোম্পানি আপনি ইন্ডিভিজুয়ালি চেক করুন। অবভিয়াসলি এই 17টি যে কোম্পানি এসেছে, মানে একদম প্রাইমারি জিনিস থেকে আমি বলতে পারি, যেমন প্রথমেই দেখছি আমি এসেছে শ্যাফলার। এবার আমি এইখানে যদি ক্লিক করি শ্যাফলার ইন্ডিয়া, আমি এখানে আবার সেই মানে বেসিক সাবস্ক্রিপশানে বেসিক, এবং যদি প্রো আপনার সাবস্ক্রিপশান থাকে সেই প্রো সাবস্ক্রিপশানে আপনি এখানে অনেক কিছু কোয়ালিটি চেক পেয়ে যাবেন। ফোরকাস্ট, ফিনান্সিয়াল, পিয়ার নিউজ থেকে শুরু করে সমস্ত জিনিসই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এটাও বলে দিই যে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক যদি আপনি ক্লিক করে টিকারটেপ প্রো ভার্সন যদি সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আপনি ভালো মতো ডিসকাউন্টও পাবেন। আপনি এখানে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে দেখবেন যে ডিসকাউন্টেড অ্যামাউন্ট শো করছে। আপনি যদি অন্য কোনো জায়গায় চলে যান তাহলে সেই ডিসকাউন্ট পাবেন না, আবার আপনাকে এই লিঙ্কে ক্লিক করেই সেই ডিসকাউন্ট কিন্তু শো করবে। কারণ আমি নিজে লাস্ট 2 বছর ধরে টিকারটেপ ইউজ করে বুঝছি যে মোটামুটি ভালোই।
এবার হ্যাঁ, সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে স্ক্রিনিং প্যারামিটারটা আমি দেখালাম, মানে শুরু আপনি কি করে করবেন। শুরু করা মানে যেমন আমি এখানে দেখলাম যে শ্যাফলারের মতো কোম্পানি ভালো, মানে যথেষ্ট ভালো কোম্পানি। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে কোম্পানি ভালো হোক বা খারাপ হোক তার মানেই কিন্তু আপনার প্রফিট বা লস ডিপেন্ড করে না। প্রফিট বা লস ডিপেন্ড করে মেনলি আপনি সেই শেয়ারটি কখন কিনছেন, কি দামে কিনছেন আর কি দামে বিক্রি করছেন। আমি যেমন বললাম যে শ্যাফলার একটি যথেষ্ট ভালো কোম্পানি, কিন্তু তা বলে কি শ্যাফলারে যেই ইনভেস্ট করেছে সকলে মানে প্রফিট করতে পেরেছে না? অবভিয়াসলি না। আপনি কোন টাইমে কিনছেন আর কোন টাইমে বিক্রি করছেন সেটাই কিন্তু সব থেকে বড় জিনিস। এবং এই কারণে আমরা সচরাচর ফ্রিতে, অনেকে জিজ্ঞেস করে যে স্যার ফ্রিতে কিছু শেয়ারের নাম বলুন, আমরা বলি না, কারণ আজকে আমি একটা ভিডিওতে একটা ফ্রিতে শেয়ারের নাম বললাম, আপনি কিনে নিলেন এবং সেই ভিডিওটা 2 মাস পরে কেউ দেখছে, সেও 2 মাস পরে কিনলো, কেউ 4 মাস পরে দেখছে, 4 মাস পরে কিনলো। আমি জানলাম না কে কখন কি দামে কিনলো। আমি শিওর এর মধ্যে থেকে অনেকেই কিন্তু ঠিকঠাক সময়ে বিক্রি না করতে পারার ফলে লস হবে। লস হয়ে তখন ভাববে যে হয়তো ভুলভাল কিছু গাইড করেছে। আসলে কিন্তু ব্যাপারটা তাই নয়। মনে রাখবেন, ভালো শেয়ার খারাপ শেয়ারের থেকেও কখন কিনতে হবে এবং কখন বিক্রি করতে হবে সেটা জানাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং কখন কিনতে হবে কখন বিক্রি করতে হবে এর জন্য আমাদের ফলো মাই পোর্টফোলিও যে সার্ভিস রয়েছে সেটি আপনি চেক করে দেখতে পারেন। যদি ইন্টারেস্টেড থাকেন আপনি সেটা কিন্তু অপ্ট করতেই পারেন। ওভারঅল তাছাড়া আমি তো বলবো যে বেসিক যে সমস্ত ওয়েবসাইট আছে, আমার যে বই আছে, কোর্স আছে, সেগুলো সমস্ত কিছু পড়ে দেখে নিজে অ্যানালিসিস করে নিজে শেখার চেষ্টা করাটা সবসময় বেটার। কমেন্ট সেকশনে ভিডিওর ফিডব্যাক অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভিডিও থেকে নতুন কিছু যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করুন। এবং আপনারা হয়তো জানেন যে আগামী দিনে ভিডিওগুলি পেতে, আমার চ্যানেলের ভিডিও পেতে খালি সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশান বাটন অন করুন। আজকের মতো এই পর্যন্তই। চলুন দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। হ্যাপি ইনভেস্টিং।